আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের কোনো উদ্বেগ নেই। এমনকি খলিলুর রহমান দাবি করেছিলেন, ভারত ও চীন ইস্যুতে কিংবা চীনের চাওয়া অর্থনৈতিক করিডোর নিয়ে সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠকে কোনো আলোচনাই হয়নি। কিন্তু তার সে দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে হোটেলে গিয়ে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠক শেষে খলিলুর রহমান বলেছিলেন, রিসেট বাটন টিপে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনে ঐকমত্য হয়েছে। কূটনৈতিক মহলে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবরটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আবার জনশ্রুতি আছে, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত ও আমেরিকার কিছু অভিন্ন স্বার্থের বিষয়ে বার্তা দিতে বাংলাদেশে এসেছেন ট্রাম্পের ঘনিষ্ঠজন গোর। আবার 1 আগস্ট শনিবার সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে গোরের সাথে ত্রিবেদীর বৈঠকটির বেশ আলাদা তাৎপর্য আছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। সার্জিও গোরের সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের দপ্তর থেকে কিছু না জানানো হলেও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, 30শে জুলাই রাতে গোর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন, যার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। প্রশ্ন হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেখানে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভারত চীন করিডোর, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিংবা আওয়ামী লীগ নিয়ে মার্কিনীদের কোনো মাথা ব্যথা নেই, সেখানে ট্রাম্পের বিশেষ দূত পর্দার আড়ালে এতগুলো বৈঠক করছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের আগস্টের শেষে সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের লেখা বই প্রকাশের পাশাপাশি তার 2024 সালের নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার তুলেছিলেন সার্জিও গোর। ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুগত কর্মকর্তাদের নিয়োগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। মার্কিন ধনকুবের সার্জিও গোর ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেন ট্রাম্প। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30শে জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে সরকারি পর্যায়ে একটি আলোচনা চূড়ান্ত ছিল। সেটি হলো, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূত প্রতিনিধিদের নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। সেখানে দুই পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব সহ সম্পর্কের সামগ্রিক বিষয় সহ আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এই বৈঠক নিয়ে সার্জিও গোর কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। তবে গোর তার এক্স হ্যান্ডেলে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরপর 30শে জুলাই রাত 8:30টার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে বৈঠকে এ বিষয়ে কথা বলেন। মূলত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা বৈঠকে ভারত ও চীন এবং চীনের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চান। সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন শেষ করার আগেই পররাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল একই রকম, সেটি হলো না। করিডোর প্রসঙ্গ তোলার সাথে সাথে কিছুটা চটেও যান পররাষ্ট্রমন্ত্রী। সারা বিশ্বে যেখানে ওপেন সিক্রেট বিষয় হলো মার্কিন প্রশাসন যে কোনো মূল্যে চীনের প্রভাব কমাতে চায়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার মাত্র 33 দিনের মধ্যে ট্রাম্পের বিশেষ দূত ঢাকায় এসেছেন। সে সফরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল মার্কিন বিশেষ দূত চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু এগিয়েছে তা জানতে চাইবেন। সেখানে চীন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, চীন নিয়ে মার্কিনীদের উদ্বেগ নেই।
একইভাবে নানা মহলে আলোচনা হচ্ছিল তিস্তা প্রকল্প থেকে শুরু অনেক কিছুতেই চীন ঘেঁষা হয়ে পড়ায় বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ আছে। আবার 24-এর 5ই আগস্ট থেকে ভারতের সাথে সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটির উন্নতিরও খুব বেশি লক্ষণ দেখা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিনীদের 1 নম্বর মিত্র ভারত নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে এমন একটা ধারণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে ভারত নিয়ে সার্জিও গোরের সাথে কোনো আলোচনা হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। তার এই দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে 31শে জুলাই শুক্রবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, শুধু বলতে পারি এটি একটি ইতিবাচক বৈঠক ছিল। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, সার্জিও গোর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বিমানবন্দর রওনা হওয়ার আগে এই বৈঠক হয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে, সকাল 9টার দিকে এই বৈঠক শুরু হয়। দর্শক, গত 25শে জুন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। তিনি একমাত্র বিদেশি কোনো দূত যিনি দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তায় সার্জিও গোর লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন। এর মধ্যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগের দিন দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। ত্রিবেদী বাংলাদেশে কাজ শুরু করেছেন 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে তিনি প্রথম খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঠিক সার্জিও গোরের ঢাকায় আসার আগের দিন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে ইউনূস আমলের প্রথম 1 বছর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের মত এবং কূটনৈতিক দর্শনের মধ্যে দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের নির্বাচনের আগে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে সেই দূরত্ব অনেকটাই কেটে যায়। সূত্রগুলো বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, ভূ রাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ অনেকখানি এক হয়ে গেছে। সে প্রেক্ষাপটে সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর এই বৈঠক বিশেষ তাৎপর্য, কারণ 1 আগস্ট সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সার্জিও গোর ভারত ও আঞ্চলিক রাজনীতির ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, সার্জিও গোর বাংলাদেশে এসে অন্য কোনো দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধির সাথে বৈঠক করেননি। এমনকি তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সহ বেশ কিছু সংস্থা রোহিঙ্গাদের অর্থায়ন করে থাকে। কিন্তু গোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যে 14 জনের বহর ছিল, সেখানে অন্য কোনো দেশ বা সংস্থার প্রতিনিধি ছিল না। এমন বাস্তবতায় শুধু দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক হওয়ার বিষয়টি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেয়, এমনটাই মনে করেন একজন সাবেক কূটনীতিক। বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সার্জিও গোরের এই সফরকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তার এই সফরের সূচি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, 30শে জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর পদ্মায় একটি নৌসুবোজ হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেটি হয়নি। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে 30শে জুলাই রাতে সার্জিও গোর বাংলাদেশের অল্প কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করেছেন। সে বৈঠকগুলো রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। দূতাবাসের সূত্রটি বলছে, আওয়ামী লীগের 2 জন নেতাকে ডাকা হয়েছিল, যার মধ্যে একজন নারী নেত্রীও আছেন। তবে নিরাপত্তার স্বার্থে ওই নেত্রী শেষ পর্যন্ত বৈঠকে যেতে পারেননি। এছাড়া বিশেষ সময় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায় এমন একজন সুশীল সমাজের প্রতিনিধিও আলাদা বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, 1 আগস্ট
তারেক রহমানের সাথে বৈঠকের আগে সার্জিও গোর পরিস্থিতি বুঝতে নির্বাচিত কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করবেন। আবার তারেক রহমানের সাথে বৈঠক শেষে ফিরে যাওয়ার আগে 2 ঘন্টা হোটেলে থাকবেন সার্জিও গোর। সেই সময়ও তার সাথে কয়েকজনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেনই বা বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ঘনিষ্ঠভাবে কাজ করতে চাইবেন, এবং সে কারণেই কি প্রধানমন্ত্রী মোদী এই ব্যক্তিকে, দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিলেন? মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলে কি দীনেশ ত্রিবেদীকে তাদের বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবা শুরু করেছে? বাংলাদেশে গোলামি না আজাদি, আজাদি আজাদি এই স্লোগান দিয়ে 2024-এর 5ই আগস্ট বিরাট পট পরিবর্তন ঘটিয়ে ফেলার পর দেশটার দশা এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের বিশেষ দূত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত, ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর ঢাকায় এসে এখন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করছেন। এটাকে একেবারেই কূটনৈতিকভাবে একটা অভাবনীয় ঘটনা হিসেবে অভিহিত করতেই হয়, কারণ সাধারণভাবে যে কোনো দেশের রাষ্ট্রদূতের মূল কাজ হচ্ছে ওই দেশের সঙ্গে তার দেশের সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করা। সেখানে কি কাজ থাকতে পারে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের, কিংবা কি কথা তাদের মধ্যে থাকতে পারে যেটা প্রয়োজনীয় প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আলাপ করা বাংলাদেশে বসে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে, সেটা বোঝা সত্যি মুশকিল। মানে যে ব্যক্তি দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য, ভারত বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দুয়ার উন্মোচনের জন্য, সার্জিও গোর ঢাকায় এসে তার সঙ্গে কথা বললেন, সেটা আবার সরাসরি সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী দুতরফেই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হলো যে তাদের এই বৈঠক মোটেও কোনো ব্যক্তিগত বন্ধুত্বের বৈঠক নয়। মানে আপনি যে কোনো দেশে গেছেন, আপনার ব্যক্তিগত বন্ধুত্বের বশেও তো আপনি যে কারো সঙ্গে দেখা করতেই পারেন, সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, নৈশভোজ করতে পারেন, কিন্তু এই খবর এখন ভারতীয় সংবাদ মাধ্যমে সার্জিও গোর, কূটনৈতিক সূত্র এবং দীনেশ ত্রিবেদীর বরাতে দেওয়া হচ্ছে যে এই দুইজন বসে শুক্রবার সকালে বৈঠকে তারা আলাপ করেছেন আঞ্চলিক নিরাপত্তা, এবং তারা আলাপ করেছেন কি করে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সার্জিও গোর এমন একটা কাজ যে করতে পারেন, মানে বাংলাদেশে তিনি যে কিছু বার্তা দিতে আসছেন, কঠিন কঠোর বার্তা, সেটা সরকার না বোঝার ভান করছিল বটে, কিন্তু বুঝতে কারো অসুবিধা হচ্ছিল না। বিশেষ করে তারেক রহমান চীন সফরে যাবার 33 দিনের মাথায় সার্জিও গোরের এই সফর, এবং এমন একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের এই নবনির্বাচিত নতুন সরকারের সঙ্গেও ভারত সরকারের সম্পর্কটা একেবারেই স্বাভাবিক হয় নাই। ধরেন এই সার্জিও গোরের বন্ধু, ঘনিষ্ঠ ব্যক্তি দীনেশ ত্রিবেদী, যিনি প্রধানমন্ত্রী মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই ঘনিষ্ঠতার কারণে রাজনৈতিক নিয়োগ দিয়ে ভারতের বিজেপির এই বর্ষিয়ান রাজনীতিবিদকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে পাঠিয়েছেন এই সংকটকালে রাষ্ট্রদূত হিসেবে, এবং তিনি পরিচয়পত্র রাষ্ট্রপতিকে পেশ করার আগের দিন ভারত সরকার তাকে মন্ত্রী পদমর্যাদাও দিয়েছে। অথচ তিনি সেই 25শে জুন পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রপতির কাছে, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বটে, কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পর্যন্ত কেউ তাকে কোনো সাক্ষাৎ দেওয়ার সময় পান নাই। কাজেই সার্জিও গোর ম্যানিলায় যখন আঞ্চলিক ফোরাম, আসিয়ানের আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরও সেখানেই খলিলুর রহমানকে সার্জিও গোর বলে দিয়েছিলেন তিনি সফরে আসার আগেই যেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে খলিলুর রহমান তার সাক্ষাৎটা সেরে ফেলেন। কাজেই আপনাদেরকে আগেই বলেছিলাম যে সার্জিও গোরের সফরের আগেই
ম্যানিলায় সার্জিও গোর যে ধমকে দিয়েছেন খলিলুর রহমানকে, তার ফলশ্রুতিতে খলিলুর রহমানকে এই যে 1 মাস ধরে বাংলাদেশ সরকার অযথা জেদ দেখিয়ে এবং ভারত বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে উস্কে দিতে কিংবা সেই রাজনীতির ফায়দা নিতে ভারতের নব নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যে সাক্ষাৎ করছিলেন না, সেই জেদ ভেঙে দ্রুত দীনেশ ত্রিবেদীকে ডেকে তাদের হাত মেলাতে হয় এবং ভারতের রাষ্ট্রদূতের এই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথম বলেন যে ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিবেচনা করছেন এবং ওই যে ভারত সরকার ব্রিক্সের সম্মেলনের সাইডলাইনে যাওয়ার যে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমানকে, বিমস্টেক চেয়ারম্যান বাংলাদেশ, সেই বিবেচনায় সেই সূত্রে সেপ্টেম্বরেও ভারত যাওয়ার কথা যে বাংলাদেশ সক্রিয়ভাবে বিবেচনা করছে, সে কথাও তখন খলিলুর রহমানকে সংবাদ মাধ্যমের সামনে বলতে হয়। সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকে আবার কোনো বিষয়েই আলোচনা হয় নাই। তার ওই বৈঠক শেষে খলিলুর রহমান বিপর্যস্ত, অপমানিত, বিধ্বস্ত চেহারা নিয়ে বেরিয়ে যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি বললেন, মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি বললেন, ভারত চীন এ প্রসঙ্গে কোনো আলোচনা হয় নাই, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে কোনো আলোচনা হয় নাই, মার্কিন যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাকে যেই অঞ্চল বলে মনে করে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল বিষয়ে কোনো আলোচনা হয় নাই, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলাপ হয় নাই, বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর নিয়ে আলাপ হয় নাই, আওয়ামী লীগ নিয়ে আলাপ হয় নাই, কোনো বিষয়েই আলাপ হয় নাই। অথচ বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে ট্রাম্পের এই বিশেষ দূত এসে কিনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলাপ করলেন ঢাকায় বসে। তার মানে কি, মার্কিন এই দূত বাংলাদেশে এসে গুরুত্বপূর্ণ সব আলোচনা ঠিক করে রেখেছিলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে শুধু তিনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন নাই তাই নয়, তিনি এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সার্জিও গোরকে তার সম্মানে যে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন, সার্জিও গোর সেই নৈশভোজে যোগ দিতেও অস্বীকৃতি জানান। অথচ রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার আগে শুক্রবার ঠিকই তিনি সময় বের করেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলাপ করবার। এটাতে আসলে বিস্মিত হওয়ার কিছু নাই। মানে আপনাদেরকে আমি এর আগেই বলছিলাম যে সার্জিও গোর ঢাকা আসলে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করবেন, সেটা একটা খুব বড় সম্ভাবনা। কারণ সার্জিও গোর দীনেশ ত্রিবেদী যে শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর মনোনয়ন নয়, তার মনোনয়নে মানে তিনি যে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন সেটাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব উৎসাহিত, সেটা সার্জিও গোর আগেই স্পষ্ট করেছিলেন। সার্জিও গোর ট্রাম্পের একেবারে খাস লোক, মানে ট্রাম্প প্রশাসনেও লোকে জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতম সহচরদের একজন হচ্ছেন এই সার্জিও গোর, যিনি নাকি যে কোনো সময় ফোন তুলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, যে কোনো সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে এমনকি হোয়াইট হাউস পর্যন্ত চলে যেতে পারেন। এহেন সার্জিও গোর দীনেশ ত্রিবেদী যেদিন রাষ্ট্রপতি চুপ্পুর কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন, সেদিন এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারত নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত হওয়ায় এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান। এবং সার্জিও গোর লিখেছিলেন তিনি লুক ফরওয়ার্ড করে আছেন ঘনিষ্ঠভাবে দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করবার। তখনই আমি জিজ্ঞেস করেছিলাম, মানে এই বয়ান তৈরি করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তার মানে এখনো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে? না হলে কেনই বা বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ঘনিষ্ঠভাবে কাজ করতে চাইবেন? এবং সে কারণেই কি প্রধানমন্ত্রী মোদী এই ব্যক্তিকে দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে দিলেন? মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলে কি দীনেশ ত্রিবেদীকে তাদের বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবা শুরু করেছে? এই সব কিছুই কিন্তু খুব গুরুত্বের সঙ্গে ভাববার কারণ আছে। বিশেষভাবে ঢাকায় বসে সকল কূটনৈতিক নজির কিংবা
কূটনৈতিক আচার আচরণ শিষ্টাচার লঙ্ঘন করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এসে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলাপ করলেন এবং ভারত যুক্তরাষ্ট্র মিলে কি করে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে পারে সে বিষয়ে আলাপ করলেন, সেসবে আরো পরিষ্কার হয়ে ওঠে। বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে যে সূত্রগুলোর দাবি বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ থেকে পরিচালিত সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত বিষয়েও মতবিনিময় হয়েছে, তবে এ বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দেখুন, 2025-এর ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন মানে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই যখন ভারত সফরে এসেছিলেন ট্রাম্প প্রশাসনের তৎকালীন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি ভারতের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টার বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশে এই যে সন্ত্রাসবাদ চরমপন্থার বিকাশ বা উত্থান সেটাকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর সমস্যা বলে মনে করে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় 25শে নভেম্বরে খলিলুর রহমানকে দিল্লিতে ডেকে নিয়ে এবং তারপর দোহায় নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি ঘাঁটির স্যাটেলাইট ছবি তুলে দিয়েছিলেন এবং তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বলেছিলেন যে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের জন্য ঝুঁকি তৈরির এই বিষয়টিকে কোনোভাবেই সহজভাবে দেখছে না এবং এটাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এবং তারা আশা করে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই বিষয়ে গুরুত্বপূর্ণ এবং তৎপর ভূমিকা রাখবে সেটা খলিলুর রহমানও জানেন এবং সে সময় সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফিরতে পেরেছিলেন ডিসেম্বরের শুরুতে এবং নির্বাচনে অংশগ্রহণ করে তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি ক্ষমতায় এলে তিনি এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার স্বার্থে দুটো কাজ করবেন। এক, তিনি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ভারতকে তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র বলে মনে করে সেই বিষয়টি মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্রের আপত্তি আশঙ্কা উদ্বেগ আছে এমন কোনো ঘটনা ঘটতে দেবেন না, মানে চীনকে বঙ্গোপসাগরে অ্যাক্সেস দেবেন না, চীনকে এমন সব অবকাঠামো নির্মাণ করতে দেবেন না যাতে তারা এই বঙ্গোপসাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। অথচ তারেক রহমান ক্ষমতায় এসেই যখন কিনা তার পররাষ্ট্রমন্ত্রী পদে এই ভারত যুক্তরাষ্ট্র মিলে খলিলুর রহমানকে বসিয়েছে তখন তারেক রহমান ক্ষমতায় বসেই একদিকে যেমন এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমনে কোনো ভূমিকা রাখলেন না, তেমনি তিনি ছুটে গেলেন চীনে এবং চীনে গিয়ে তিনি চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের বিষয়ে রাজি হয়ে এলেন। সে কাজ চলছে বলে চীনা রাষ্ট্রদূত জানাচ্ছে এবং তিস্তা সহ নানা প্রকল্পে চীনের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করে এলেন। কাজেই সার্জিও গোর সম্ভবত ভাবছেন বাংলাদেশের সঙ্গে এইবার এই সফরে এই বার্তা খুব স্পষ্ট করে দেওয়া দরকার যে ভারত এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। যেমনটা 2025-এর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যখন প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটন গিয়েছিলেন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ বিষয়ে এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টত বলেছিলেন বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিতে চান। সার্জিও গোর সে বার্তায় সম্ভবত তারেক রহমান খলিলুর রহমানের জন্য পরিষ্কার করে দিয়ে যেতে চান যে এ অঞ্চলে ভারত এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার খাতিরে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র বলে মনে করে, ভারত তার সবচেয়ে বড় কৌশলগত অংশীদার এবং বাংলাদেশের সন্ত্রাসবাদ ইসলামী চরমপন্থার বিকাশ ঘটার মাধ্যমে এবং ভারত বিদ্বেষী রাজনীতির মাধ্যমে যে অবস্থান নতুন সরকার নিচ্ছে সেটাকে যুক্তরাষ্ট্র সরকার পছন্দ করছে না। শনিবার মানে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের আগে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশের 3 দিনের সফরে এসে সার্জিও গোর করলেন কিনা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সেটাও সম্ভবত
তারেক রহমানকে বৈঠকের আগেই একটা কঠিন বার্তা দিতে। দেখা যাক নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টা কিভাবে সামাল দেন।